অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক এমসিকিউ পরীক্ষা 2017। 1 নং প্রশ্ন, রাষ্ট্রপতির কত নং আদেশ দ্বারা বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়? উত্তর ক 46 নং আদেশ। ব্যাখ্যা: বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। রাষ্ট্রপতির 46 নম্বর আদেশ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 দ্বারা বার কাউন্সিল গঠিত হয়। এই কাউন্সিল আইনজীবীদের পেশার সনদ প্রদান ও নিয়ন্ত্রণ করে, সকল আইনজীবীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ বিবেচনা করে ইত্যাদি। 2 নং প্রশ্ন, যদি বার কাউন্সিল ট্রাইব্যুনাল মনে করে অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, সেক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারে? উত্তর খ 500 টাকা। ব্যাখ্যা: বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 34(6) অনুচ্ছেদ অনুযায়ী যদি বার কাউন্সিল ট্রাইব্যুনাল মনে করে অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, সেক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ 500 টাকা জরিমানা করতে পারে। 3 নং প্রশ্ন, বার কাউন্সিলে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ হবে? উত্তর গ 1000 টাকা। ব্যাখ্যা: বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 32(2) অনুচ্ছেদ অনুযায়ী কোনো আইনজীবীর পেশাগত অসদাচরণ বা অন্য কোনো অসদাচরণের অভিযোগ যে কোনো ব্যক্তি বা আদালত প্রথমে বার কাউন্সিলের নিকট দায়ের করবে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972 এর 41 ক বিধি অনুযায়ী বার কাউন্সিলে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে হলে আবেদনের সাথে 1000 টাকা ফি জমা দিতে হয়। 4 নং প্রশ্ন, বাংলাদেশ বার কাউন্সিলের কত জন সদস্য নির্বাচিত হয়? উত্তর ক 14 জন। ব্যাখ্যা: বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 5 নং অনুচ্ছেদ অনুযায়ী মোট 15 জন সদস্য নিয়ে বার কাউন্সিল গঠিত হবে। এর মধ্যে 1 জন হবে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল এবং 14 জন হবে নির্বাচিত সদস্য। 5 নং প্রশ্ন, সাধারণত বার কাউন্সিলের নির্বাচন হবে বার কাউন্সিলের মেয়াদ শেষ হবার বছরের? উত্তর ক মে মাসের 31 তারিখে বা তার আগে। ব্যাখ্যা: বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 8 অনুচ্ছেদ অনুযায়ী যে বছর বার কাউন্সিলের মেয়াদ শেষ হবে সেই বছরের মে মাসের 31 তারিখে বা তার আগে বার কাউন্সিলের নির্বাচন হবে। 6 নং প্রশ্ন, বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে অসদাচরণের জন্য নিবন্ধন বাতিলের আদেশ দিলে অ্যাডভোকেট কী পদক্ষেপ নিতে পারে? উত্তর গ আপিল এবং রিভিউ উভয় করতে পারে। ব্যাখ্যা: বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল অর্ডার 1972 এর 38(8) অনুচ্ছেদের অধীন বার কাউন্সিল ট্রাইব্যুনালের বিরুদ্ধে সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করা যেতে পারে বা 36(1) অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে 90 দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে। 7 নং প্রশ্ন, বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে? উত্তর গ নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে।
ব্যাখ্যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল অর্ডার 1972-এর 38(8) অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার নিজস্ব উদ্যোগে বা কোনো আবেদনের প্রেক্ষাপটে তার সিদ্ধান্ত রিভিউ করতে পারে বা পরিবর্তন করতে পারে বা বাতিল করতে পারে। 8 নং প্রশ্ন, বাংলাদেশ বার কাউন্সিল একটি উত্তর ঘ স্বায়ত্তশাসিত সংস্থা। ব্যাখ্যা বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। রাষ্ট্রপতির 46 নং আদেশ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 দ্বারা বার কাউন্সিল গঠিত হয়। এই কাউন্সিল আইনজীবীদের পেশার সনদ প্রদান ও নিয়ন্ত্রণ করে, সকল আইনজীবীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ বিবেচনা করে ইত্যাদি। 9 নং প্রশ্ন, ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে সরকার বিশেষ কোনো দিবসে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমতার আওতায় দণ্ড মওকুফ করতে পারেন? উত্তর ক 401 ও 402 ধারায়। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির ধারা 401 অনুযায়ী সরকার কোনো দণ্ডিত আসামির দণ্ড স্থগিত, সাসপেন্ড বা মওকুফ করতে পারে এবং 402 ধারায় দণ্ড পরিবর্তন বা রদবদল করতে পারে। বিশেষ কোনো দিবস বলতে 26 মার্চ ইত্যাদি দিনে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমতার আওতায় সরকার দণ্ড মওকুফ করতে পারে। 10 নং প্রশ্ন, কোনো ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধানুযায়ী লাশ তোলা হয়? উত্তর ঘ 176(2) ধারা। ব্যাখ্যা কোনো মৃত ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধির 176(2) ধারার অধীন জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কবর হতে উক্ত মৃত ব্যক্তির লাশ তুলতে পারে। ফৌজদারি কার্যবিধির কত ধারায় ফৌজদারি আপিল অ্যাবেটমেন্ট এর বিধান আছে? উত্তর গ 431 ধারায়। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 431 ধারায় আপিল বাতিলের বিধান আলোচনা করা হয়েছে। খালাসের এবং অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালীন অবস্থায় আসামির মৃত্যু হলে আপিলটি চূড়ান্তভাবে বাতিল হয়ে যাবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন কারাদণ্ডের ক্ষেত্রে আপিলকারী মারা গেলে আপিলটি পণ্ড বা বাতিল হবে। জরিমানার বা অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল হলে আপিলকারী মারা গেলেও আপিলটি পণ্ড বা বাতিল হবে না এবং আপিলকারীর আইনগত প্রতিনিধিরা স্থলাভিষিক্ত হবে। 12 নং প্রশ্ন, বিচার চলাকালীন সময় আসামি হাজতে থাকলে এবং বিচার দণ্ডপ্রাপ্ত হলে তার উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না যদি সে উত্তর খ মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। ধারা 35 ক 1। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধি 1898 এর 35 ক 1 ধারায় বলা হয়েছে, বিচার চলাকালে আসামি জেল হাজতে থাকলে এবং বিচার শেষে আসামি দণ্ডপ্রাপ্ত হলে সেক্ষেত্রে দণ্ডিত হওয়ার পূর্বে আসামি যে মেয়াদে কারাবাসে ছিল তা বাদ দিতে হবে, কিন্তু উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না যদি আসামি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। অর্থাৎ 35 ক ধারাটি মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না। মৃত্যুদণ্ড হতে কারাবাস বাদ দেওয়া যায় না। শুধুমাত্র যে মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হয়েছে সেই কারাদণ্ড হতে দণ্ডিত হওয়ার পূর্বে যে মেয়াদে হাজতবাসে ছিল তা বাদ দিতে হবে।
13 নম্বর প্রশ্ন, বিচার চলাকালীন সময়ে আসামি যে মেয়াদে কারাবাস বুক করেছে তা যদি সে যে দণ্ডে দণ্ডিত হয়েছে তার মেয়াদ অপেক্ষা বেশি হয় তাহলে আসামির উত্তর ক ও খ উভয়ই। কতে আছে অর্থদণ্ড যদি থাকে মওকুফ হবে, খতে আছে তাকে কারাবাস থেকে ছেড়ে দেওয়া হবে। ব্যাখ্যা, ফৌজদারি কার্যবিধি 1898 এর 35 ক 2 ধারা অনুযায়ী আসামি বিচার শেষে যে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে তা অপেক্ষা দণ্ডিত হওয়ার পূর্বে অধিক মেয়াদে কারাবাসে থাকলে আসামিকে কারাবাস থেকে মুক্তি দিতে হবে যদি না আসামিকে অন্য কোনো অপরাধের জন্য আটক রাখা প্রয়োজন হয় এবং আসামিকে যদি কোনো অর্থদণ্ডে দণ্ডিত করা হয় তাহলে উক্ত অর্থদণ্ড মওকুফ হবে। যদি 14 নং প্রশ্ন, যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে এবং উক্ত জরিমানা প্রদানে ব্যর্থতার কারণে আদালত দণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে উত্তর খ আপিল করা যাবে না। ব্যাখ্যা, ফৌজদারি কার্যবিধি 1898 এর 413 ধারার ব্যাখ্যা অনুযায়ী যদি আদালত মূল কারাদণ্ড ব্যতীত শুধুমাত্র অর্থদণ্ড প্রদান করে এবং উক্ত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার কারণে আদালত বা ম্যাজিস্ট্রেট যে দণ্ড প্রদান করে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। 15 নম্বর প্রশ্ন, ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে অভিযোগকারী নারাজি পিটিশন দায়ের করে, কিন্তু ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশনও প্রত্যাখ্যান করলে সেই ক্ষেত্রে প্রতিকার কী? উত্তর খ দায়রা জজ কোর্টে রিভিশন দায়ের। ব্যাখ্যা, ম্যাজিস্ট্রেট নারাজি প্রত্যাখ্যান করলে সংক্ষুব্ধ ব্যক্তি একই কারণের উপর ভিত্তি করে নতুন অভিযোগ দায়ের করতে পারে বা রিভিউ দায়ের করতে পারে বা 436 ধারায় অনুসন্ধানের জন্য আবেদন করতে পারে। 16 নম্বর প্রশ্ন, অপরাধ সংগঠনের স্থান অনিশ্চিত হলে অনুসন্ধান বা বিচারের স্থান কোন আইনের কত ধারায়? উত্তর ঘ ফৌজদারি কার্যবিধির ধারা 182। ব্যাখ্যা, ফৌজদারি কার্যবিধির 182 ধারা অনুযায়ী যখন এটা অনিশ্চিত যে কতিপয় স্থানীয় এলাকার মধ্যে কোনো এলাকায় অপরাধ সংগঠিত হয়েছে বা যখন কোনো অপরাধ আংশিক একটি স্থানীয় এলাকায় এবং বাকিটা অন্য স্থানীয় এলাকায় সংগঠিত হয়েছে বা যে ক্ষেত্রে অপরাধটি চলমান এবং একের অধিক এলাকায় সংগঠিত হতে থাকে বা যে ক্ষেত্রে অপরাধটি বিভিন্ন স্থানীয় এলাকায় সংগঠিত কতিপয় কার্যের সমষ্টি, সেই ক্ষেত্রে উক্ত অপরাধ বা অপরাধটির অনুসন্ধান বা বিচার এমন এলাকার উপর এখতিয়ার আছে এমন যে কোনো আদালতে করা যাবে। দেওয়ানি কার্যবিধির 16 থেকে 20 ধারা পর্যন্ত দেওয়ানি মামলার বিচার কোনো স্থানীয় আদালতে হবে তার বিধান আলোচনা করা হয়েছে। 17 নম্বর প্রশ্ন, হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা আছে কত ধারায়? উত্তর খ ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায়। ব্যাখ্যা, ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় হাইকোর্ট বিভাগকে সহজাত ক্ষমতা দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগ ফৌজদারি কার্যবিধির অধীন প্রদত্ত কোনো আদেশ কার্যকর করার জন্য বা কোনো আদালতের কার্যক্রম অপব্যবহার রোধ করার জন্য বা অন্য কোনোভাবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। 18 নং প্রশ্ন, নাবালক অপরাধীদের সংশোধনাগারে রাখার বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে? উত্তর গ 399 ধারা। ব্যাখ্যা, ফৌজদারি কার্যবিধির 399 ধারার অধীন যখন কোনো ব্যক্তি যার বয়স 15 বছরের কম তাকে কোনো ফৌজদারি আদালত কোনো অপরাধের জন্য কারাদণ্ড প্রদান করে, সেই আদালত উক্ত ব্যক্তিকে
ফৌজদারি কারাগারে আটক রাখার পরিবর্তে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কোনো সংশোধনাগারে আটক রাখার আদেশ দিতে পারে। 19 নং প্রশ্ন, ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আত্মপক্ষ সমর্থনের অধিকার কোনো আসামিকে দেওয়া হয়েছে? কোন ধারায় আত্মপক্ষ সমর্থনের অধিকার কোনো আসামিকে দেওয়া হয়েছে? উত্তর ঘ 340 ধারা। ব্যাখ্যা, ফৌজদারি কার্যবিধির 340(1) ধারায় ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে কৌশলীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির 340 ধারায় একজন অভিযুক্ত শুধুমাত্র তার আত্মপক্ষ সমর্থনে যোগ্য সাক্ষী হতে পারে। 340(3) ধারায় বলা হয়েছে, ফৌজদারি আদালতের অভিযুক্ত যে কোনো ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনে যোগ্য সাক্ষী হবে এবং তার বিরুদ্ধে বা একই বিচারে তার সাথে অভিযুক্ত করা হয়েছে এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য শপথপূর্বক সাক্ষ্য দিতে পারবে। 20 নং প্রশ্ন, ক ঢাকাতে আহত হয় এবং উক্ত আঘাতের কারণে চট্টগ্রামে মারা যায়। ক এর মৃত্যুর অপরাধের তদন্ত বা বিচার হতে পারে। উত্তর গ উক্ত দুই স্থানের যে কোনো এক স্থানের আদালতে। ব্যাখ্যা, 179 এর ব্যাখ্যা ঘ অনুযায়ী উত্তর হতে পারে চট্টগ্রামে, কিন্তু যদি 179 এর ব্যাখ্যা অনুযায়ী উত্তর করি তাহলে ঢাকা বা চট্টগ্রাম এর যে কোনো একটি স্থানের আদালতে ক এর মৃত্যুর অপরাধের ইনকোয়ারি বা বিচার হতে পারে, কারণ অপরাধটি সংগঠিত হয়েছে ঢাকায় এবং তার ফলাফল হয়েছে চট্টগ্রামে। কারণ 179 ধারায় বলা হয়েছে, অপরাধ যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে সংগঠিত হয় সেই আদালতে অথবা যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে অপরাধের পরিণাম দেখা দিয়েছে সেই আদালতে উক্ত অপরাধের বিচার করা যাবে। 21 নং প্রশ্ন, প্রাথমিক তথ্য বিবরণী দায়ের না করলেও সন্দেহের ভিত্তিতে পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারে। উত্তর ক ফৌজদারি কার্যবিধির 157 ধারা মতে। ব্যাখ্যা, প্রাথমিক তথ্য বিবরণী দায়ের করলেও 157 ধারা অনুযায়ী সন্দেহের ভিত্তিতে পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারে, এমনকি যদি প্রয়োজনীয় হয় অপরাধীকে গ্রেপ্তার এবং আটকের ব্যবস্থা করতে পারবে। 22 নং প্রশ্ন, ফৌজদারি কার্যবিধির কোন ধারায় গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণের বিধান রয়েছে? উত্তর ক 382 ধারা। ব্যাখ্যা, মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো মহিলা গর্ভবতী হলে হাইকোর্ট বিভাগ 382 ধারায় তার মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে এবং উক্ত মৃত্যুদণ্ডাদেশ যাবজ্জীবন কারাবাসে কমাতে পারে। 23 নং প্রশ্ন, হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে কত ধারা অনুযায়ী? উত্তর গ ফৌজদারি কার্যবিধির 376 ধারায়। ব্যাখ্যা, দায়রা আদালতে কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে মামলা সকল কার্যক্রম 374 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে দাখিল করতে হয়। ডেথ রেফারেন্স শুনানি শেষে 376 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ উক্ত মৃত্যুদণ্ডের আদেশ অনুমোদন করতে পারে বা আইনে অনুমোদিত অন্য কোনো শাস্তি দিতে পারে বা মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করতে পারে এবং দায়রা আদালত যে দণ্ডে আসামিকে দণ্ডিত করতে পারত সেই দণ্ড দিতে পারে বা একই অভিযোগে বা সংশোধিত অভিযোগে নতুন বিচারের নির্দেশ দিতে পারে বা আসামিকে খালাস দিতে পারে। তবে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের মেয়াদ শেষ না হলে বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত এমন আদেশ দিবে না।
24 নং প্রশ্ন, ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে সম্পত্তি বা দলিল বাজেয়াপ্ত করা হয়? উত্তর ঘ 517 ধারামতে। ব্যাখ্যা, 517 ধারা অনুযায়ী যদি কোনো ফৌজদারি আদালতে কোনো অপরাধের অনুসন্ধান বা বিচার সমাপ্ত হয়, উক্ত অপরাধে যে সম্পত্তি বা দলিল বিষয়ে অপরাধটি সংগঠিত হয়েছে বলে আদালত মনে করে, আদালত উক্ত সম্পত্তি বা দলিল ধ্বংস, বাজেয়াপ্ত বা অর্পণের মাধ্যমে হস্তান্তরের আদেশ দিতে পারে। 25 নম্বর প্রশ্ন, ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আদালতকে মামলা শুনানির যে কোনো পর্যায়ে সাক্ষীকে তলব করার ক্ষমতা দেওয়া হয়েছে? উত্তর খ 540 ধারা। ব্যাখ্যা, ফৌজদারি কার্যবিধির 540 ধারায় আদালতকে মামলা শুনানির যে কোনো পর্যায়ে সাক্ষীকে তলব করার ক্ষমতা দেওয়া আছে, বা যে ব্যক্তিকে ইতিমধ্যে তলব করা হয়েছে তাকে পুনরায় তলব করতে পারবে, বা যে ব্যক্তিকে ইতিমধ্যে জবানবন্দি নেওয়া হয়েছে তার পুনঃ জবানবন্দি নিতে পারবে। 26 নম্বর প্রশ্ন, আদালত বেইল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তি সঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হয়? উত্তর ক ফৌজদারি কার্যবিধির 498 ধারায়। ব্যাখ্যা, 498 ধারায় বলা হয়েছে, জামিনের জন্য মুচ লেখার অর্থের পরিমাণ মামলার যথাযথ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে এবং এটা অত্যধিক হবে না। হাইকোর্ট বা দায়রা আদালত যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার বা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটকে জারিকৃত জামিন হ্রাস করার নির্দেশ দিতে পারে। সুতরাং আদালত বেইল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হয় ফৌজদারি কার্যবিধির 498 ধারায়। 27 নং প্রশ্ন, ফৌজদারি মামলায় সময়ের প্রার্থনা করে দরখাস্ত করা যায় কোন আইনের কত ধারা অনুযায়ী? উত্তর ঘ ফৌজদারি কার্যবিধির ধারা 344। ব্যাখ্যা, অপরাধ আমলে নেওয়ার পর বা বিচার শুরু হবার পর ফৌজদারি কার্যবিধির 344 ধারায় আদালত লিখিতভাবে যুক্তিসঙ্গত সময়ের জন্য কোনো মামলা বা অনুসন্ধানের কার্যক্রম বাতিল বা মুলতবি রাখতে পারে, কিন্তু কত দিনের জন্য মুলতবি আদেশ আদালত দিতে পারে বা তার কোনো নির্ধারিত মেয়াদ নেই। ফৌজদারি মামলায় সময়ের প্রার্থনা করে বা মুলতবির জন্য ফৌজদারি কার্যবিধির 344 ধারায় আবেদন করা যায়, এবং দেওয়ানি মামলায় সময়ের প্রার্থনা বা মুলতবির জন্য দেওয়ানি কার্যবিধির 17 আদেশের এক বিধির অধীন দরখাস্ত দায়ের করা যায়। 28 নং প্রশ্ন, আপিল আদালত সরাসরি আপিল খারিজ করতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? উত্তর গ 421 ধারায়। ব্যাখ্যা, ফৌজদারি কার্যবিধির 1898 এর 421 ধারায় আপিল আদালত কোনো আপিল সংক্ষিপ্তভাবে বা সরাসরি খারিজ করে দিতে পারে যদি তিনি মনে করে আপিলে হস্তক্ষেপ করার মতো কোনো কারণ নেই বা আপিল করার কোনো কারণ নেই। 29 নং প্রশ্ন, আইনানুগ অভিভাবকের নিকট থেকে কত বছরের নাবালক বা নাবালিকাকে অপহরণ করলে তা আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ হবে? উত্তর খ 14 ও 16 বছর। ব্যাখ্যা, দণ্ডবিধির 361 ধারায় দুই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে অপহরণের অপরাধ হতে পারে। 1 নাম্বার, অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি, মেয়েদের ক্ষেত্রে 16 বছরের নিচে এবং ছেলেদের ক্ষেত্রে 14 বছরের নিচে, এবং 2 নাম্বার, অপ্রকৃতিস্থ ব্যক্তির ক্ষেত্রে। 30 নং প্রশ্ন, ক এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হবার সম্ভাবনা আছে? খ এই কথা না জেনে ককে দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। উক্ত আঘাতের ফলে ক মারা যায়। এটা একটি, উত্তর খ খুন। ব্যাখ্যা,
দণ্ডবিধির ৩০০ ধারার প্রথম অংশের অনুচ্ছেদ ২ অনুযায়ী যদি অপরাধী জানে যে সে যে ধরনের দৈহিক জখম করছে তা যে ব্যক্তিকে জখম করা হচ্ছে তার মৃত্যু ঘটতে পারে এবং সে যদি এটা জেনে জখম করে মৃত্যু ঘটায় তাহলে সেটা খুন হবে, আর যদি না জেনে জখম করে হত্যা করে তাহলেও সেটা ৩০০ ধারার ৩য় অনুচ্ছেদ অনুযায়ী খুন বলে গণ্য হতে পারে যদি জখমের প্রকৃতি এমন হয় যে উক্ত জখম একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাতে যথেষ্ট। এই ক্ষেত্রে জখমের অভিপ্রায় ছিল কিনা এবং জখম করার অভিপ্রায় নিয়ে এমন আঘাত করেছে কিনা যা একজন সুস্থ ব্যক্তির প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটাতে যথেষ্ট কিনা তা বিবেচ্য বিষয়। যদি মৃত্যু ঘটাতে যথেষ্ট হয় তাহলে সেটা খুন হবে। যদি যদি প্রশ্নে যদিও খ জানতো না যে ক এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হবার সম্ভাবনা আছে, কিন্তু ককে এমন আঘাত করে হত্যা করেছে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে, তাই খুনের দায়ে অভিযুক্ত হবে। ৩১ নম্বর, দণ্ডবিধির নিচের কোন ধারার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড? উত্তর গ ৩০৩ ধারা। ব্যাখ্যা: ৩০৩ ধারায় যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক অনুষ্ঠিত খুনের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। ৩০৩ ধারায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি হল মৃত্যুদণ্ড। ৩২ নম্বর প্রশ্ন, দণ্ডবিধির ৩০২ ধারার মামলার আসামি দাবি করে যে আসামির কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। উক্ত দাবি প্রমাণের দায়িত্ব আসামির সাক্ষ্য আইনের কত ধারার বিধান? উত্তর ঘ ১০৫ ধারার। ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ১০৫ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি দাবি করে তার কার্য বা কার্য বিরতি দণ্ডবিধির ৭৬ থেকে ১০৬ ধারায় উল্লেখিত কোনো সাধারণ বা ব্যতিক্রমের মধ্যে পড়ে বা দণ্ডবিধির অন্যান্য ধারায় উল্লেখিত বিশেষ ব্যতিক্রমের মধ্যে পড়ে, তা প্রমাণ করার ভার উক্ত ব্যতিক্রম দাবিকারী আসামি বা অভিযুক্ত ব্যক্তির উপর বর্তাবে। যেমন ৩০০ ধারায় খুনের ৫টি ব্যতিক্রম আছে বা ৪৯৯ ধারায় মানহানির 10টি ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম যে আসামি দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে। দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়? উত্তর গ যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম। ব্যাখ্যা: দণ্ডবিধির ৫৩ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাবাস সর্বদা সশ্রম বলে গণ্য করতে হবে। রায়ে উল্লেখ থাকুক বা না থাকুক যাবজ্জীবন কারাবাস সশ্রম বলে গণ্য হবে। যাবজ্জীবন কারাবাস কখনো বিনাশ্রম হয় না। ৩৪ নম্বর প্রশ্ন, ক একজন সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেট খ এর সামনে উপস্থিত হয়। খ বলেন যে তিনি ক এর সাক্ষ্যের এক শব্দও বিশ্বাস করেন না এবং ক মিথ্যা শপথ করেছে। এসব কথায় ক আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়ে খকে হত্যা করে। ক এর অপরাধ? উত্তর খ খুন। ব্যাখ্যা: এটি একটি খুন। পেনাল কোডের ৩০০ ধারায় ২য় অংশের ব্যতিক্রম ১ অনুযায়ী আকস্মিক উত্তেজনায় কোনো ব্যক্তিকে হত্যা করলে সেটা নিন্দনীয় নরহত্যা না হয়ে খুন বলে গণ্য হবে যদি উত্তেজনার দ্বারা যে হত্যাটি করা হয়েছে তা আইনানুগ সরকারি কর্মচারীর আইনগত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। ৩৫ নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি মিথ্যা এজাহার করলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ করা আছে? উত্তর খ ২১১ ধারা। ব্যাখ্যা: ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের মিথ্যা অভিযোগ দায়ের দণ্ডবিধির ২১১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ, যার শাস্তি হতে পারে যে কোনো বর্ণনার ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড সহ বা উভয়, যদি এমন ফৌজদারি কার্যক্রম মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে বা ৭ বছর বা ততোধিক
কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের মিথ্যা চার্জ এর উপর ভিত্তি করে দায়ের করা হয়, তাহলে অভিযোগকারী যে কোনো বর্ণনার 7 বছর পর্যন্ত কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। উদাহরণ মিথ্যা এজাহার বা অভিযোগ দায়ের এই ধারায় শাস্তি অপরাধ। 36 নম্বর প্রশ্ন, দণ্ডবিধির কত নং ধারায় সাধারণ ব্যতিক্রম সমূহের বিষয় উল্লেখিত আছে? উত্তর গ, 4th অধ্যায়ে। ব্যাখ্যা, দণ্ডবিধির 4th অধ্যায়ে ফৌজদারি দায়ের সাধারণ ব্যতিক্রম আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির 76 থেকে 106 ধারায় কিছু কার্য এবং কার্যবিরতিকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সকল কার্য বা কার্য বিরতিগুলোকে ফৌজদারি দায়ের সাধারণ ব্যতিক্রম বলে। 37 নম্বর প্রশ্ন, যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে দণ্ড হবে? উত্তর খ, বিনাশ্রম। ব্যাখ্যা, দণ্ডবিধির 66 ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড বা উভয় দণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আসামিকে যে কারাদণ্ড প্রদান করা হয় তা বিনাশ্রম হবে। 66 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে অপরাধী কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হয় এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আসামিকে যে কারাদণ্ড প্রদান করা হয় তা সশ্রম বা বিনাশ্রম হতে পারে। 38 নম্বর প্রশ্ন, দণ্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষাধিকার সংরক্ষণ করা হয়েছে? উত্তর ঘ, 55 ক ধারায়। ব্যাখ্যা, দণ্ডবিধির 55 ক ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষাধিকার সংরক্ষণ করা হয়েছে। 39 নং প্রশ্ন, দণ্ডাদেশ প্রদানের পরবর্তী কত বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য? উত্তর ক, 6 বছরের মধ্যে। ব্যাখ্যা, দণ্ডবিধির 70 ধারা অনুযায়ী দণ্ডাজ্ঞা প্রদানের পরবর্তী 6 বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য, কিন্তু যদি অপরাধী 6 বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হয় তাহলে উক্ত দণ্ডের মেয়াদ সমাপ্ত হওয়ার পূর্বে যে কোনো সময়ে অর্থদণ্ড আদায়যোগ্য হবে। কারাবাসকালে আদায়যোগ্য অর্থদণ্ড অপরাধীর মৃত্যু হলেও সম্পত্তি দায়মুক্ত হবে না, অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি হতে আদায়যোগ্য হবে। 40 নম্বর প্রশ্ন, সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে দণ্ডবিধির কত ধারা অনুযায়ী? উত্তর ক, 54 ধারা। ব্যাখ্যা, দণ্ডবিধির 54 ধারায় সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির অনুমতি ছাড়া মৃত্যুদণ্ড যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে বা যে কোনো দণ্ডে হ্রাস করতে পারে। 41 নম্বর প্রশ্ন, দণ্ডবিধির কোন ধারায় খুনসহ ডাকাতির শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে? উত্তর গ, 396 ধারায়। ব্যাখ্যা, 396 ধারা অনুযায়ী ডাকাত দলের কোনো একজন সদস্য ডাকাতি সংগঠনের সময় খুন করলে উক্ত ডাকাত দলের সকল সদস্য খুনের জন্য দণ্ডিত হবে যদি তারা একত্রে ডাকাতি করে। 42 নং প্রশ্ন, দণ্ডবিধিতে কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না? উত্তর গ, 5টি। ব্যাখ্যা, 300 ধারার 2য় অংশে 5টি ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে যে ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না, অর্থাৎ শুধুমাত্র নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হবে। দণ্ডবিধিতে কত ধরনের শাস্তির বিধান আছে? উত্তর খ, 5 প্রকার। ব্যাখ্যা, দণ্ডবিধির 53 ধারায় 5 ধরনের শাস্তি উল্লেখ আছে, যথা মৃত্যুদণ্ড, 1 নম্বর মৃত্যুদণ্ড, 2 নম্বর যাবজ্জীবন কারাবাস, 3 নম্বর কারাবাস, 4 নম্বর সম্পত্তি বাজেয়াপ্ত, 5 নম্বর অর্থদণ্ড। 44 নং প্রশ্ন,
কোনো অপরাধ সংগঠনের প্ররোচনার জন্য কোনো শাস্তির উল্লেখ না থাকলে অপরাধমূলক কাজে সহায়তাকারীর শাস্তি হবে উত্তর গ যে অপরাধটি হয়েছে তার জন্য নির্ধারিত শাস্তি। ব্যাখ্যা: অপরাধে প্ররোচনা বা অপসহায়তা এর ক্ষেত্রে অপসহায়তাকারী বা প্ররোচনাকারী কী দণ্ডে দণ্ডিত হবে তা দণ্ডবিধির 109 ধারা অনুযায়ী নির্ধারণ করতে হবে। আইনের সাধারণ নীতি হল প্ররোচনাকারী এবং কার্য সংগঠনকারী একই শাস্তি পাবে। কোনো অপরাধে সহায়তা করার জন্য শাস্তি নির্ধারণ থাকলে অপরাধে সহায়তাকারী উক্ত শাস্তিতে দণ্ডিত হবে। কোনো অপরাধে সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে অপরাধে সহায়তাকারী মূল যে অপরাধটি সংঘটিত হয়েছে সেই অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। যেমন কোনো ব্যক্তি খুন সংগঠনের জন্য অপসহায়তা করলে বা প্ররোচনা করল, যেহেতু খুনে প্ররোচনা করার কোনো নির্ধারিত শাস্তি নেই, তাই খুনের জন্য নির্ধারিত শাস্তিতে প্ররোচনাকারী এবং খুন সংগঠনকারী উভয় দণ্ডিত হবে। ৪৫ নং প্রশ্ন, দণ্ডবিধির কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে না? উত্তর গ ৩০৪ ধারা। ব্যাখ্যা: ৩০২ ধারায় খুনের জন্য, ৩০৩ ধারায় যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক অনুষ্ঠিত খুনের জন্য এবং ৩৯৬ ধারায় ডাকাতির সময় খুনের জন্য শাস্তি হল মৃত্যুদণ্ড। কিন্তু ৩০৪ ধারার অধীন মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে নরহত্যা করলে যেটা খুন নয়, সেই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। ৪৬ নং প্রশ্ন, নিম্নের কোন ক্ষেত্রে যৌথ দায় হবে? উত্তর ঘ সব কয়টি। এখানে কতে ছিল সাধারণ অভিপ্রায় থাকলে, খতে ছিল অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায়ে অপরাধ করলে, গতে ছিল কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতা করলে। উত্তর হলো সব কয়টি। ব্যাখ্যা: দণ্ডবিধির ৩৪, ৩৫, ৩৭ এবং ৩৮ ধারায় যৌথ দায় সম্পর্কিত নিয়ম আলোচনা করা হয়েছে। ৩৪ ধারায় অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন নিয়ে অপরাধ করলে, ৩৫ ধারায় অপরাধজনক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে অপরাধ করলে এবং ৩৭ ধারায় কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতা করলে উক্ত অপরাধ সংগঠনকারী প্রত্যেকে যৌথভাবে দণ্ডিত হবে। ৪৭ নং প্রশ্ন, দণ্ডবিধির কোন ধারায় জজ এর সংজ্ঞা প্রদান করা হয়েছে? উত্তর ক ১৯ ধারা। ৪৮ নং প্রশ্ন, বাংলাদেশি নাগরিক ক যুক্তরাজ্যে একটি খুন করে, ক এর বিচার এবং শাস্তি? উত্তর খ বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে। ব্যাখ্যা: দণ্ডবিধির ৪(১) ধারা অনুযায়ী বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে দণ্ডবিধিতে উল্লেখিত কোনো অপরাধ করলে উক্ত অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হবে এবং তার বিচার বাংলাদেশে করা যাবে এবং উক্ত অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত করা যাবে। সুতরাং ক কে বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে। ৪৯ নং প্রশ্ন, অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কি কি আদেশ দিতে পারে? উত্তর গ সম্পত্তি ক্রুক ও ৬ মাসের দেওয়ানি জেল। ব্যাখ্যা: অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করলে আদালত ৩৯ আদেশের ২-৩ বিধির অধীন আমানতকারীর সম্পত্তি ক্রুকের আদেশ দিতে পারে বা দেওয়ানি কারাগারে অনধিক ৬ মাস আটকের আদেশ দিতে পারে।
যেখানে 50 নং প্রশ্ন, যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা রুজু করতে হবে। উক্ত বিধান কোন আইনের কত ধারায়? উত্তর ক, দেওয়ানি কার্যবিধির ধারা 16। ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি 1908 এর 16 ধারা অনুযায়ী মোকদ্দমার বিষয়বস্তু যে আদালতের আঞ্চলিক সীমানার মধ্যে অবস্থিত সেই আদালতে মোকদ্দমার দায়ের করতে হবে। সাধারণত স্থাবর সম্পত্তি সংক্রান্ত মোকদ্দমা, যেমন স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, ভাগ বাটোয়ারা, স্থাবর সম্পত্তির বিক্রয় সংক্রান্ত মামলা সেই আদালত দায়ের করতে হবে যেখানে উক্ত বিরোধীয় সম্পত্তি অবস্থিত। 51 নং প্রশ্ন, দেওয়ানি মামলায় সময়ের প্রার্থনা করে দরখাস্ত করা যায় কোন আইনের কত ধারা অনুযায়ী? উত্তর ক, দেওয়ানি কার্যবিধির আদেশ 17 বিধি 1। ব্যাখ্যা: মোকদ্দমার শুনানি মুলতবির জন্য বা সময়ের প্রার্থনা করে দেওয়ানি কার্যবিধির 17 আদেশে 1 বিধির অধীন আবেদন করতে হয়। আইনে মুলতবি অর্থ হল আদালতের কার্যপ্রণালীতে কোনো মামলার শুনানি পরবর্তী কোনো তারিখ পর্যন্ত স্থগিত বা মুলতবি করা। শুনানি কোনো নির্দিষ্ট তারিখ পর্যন্ত কিংবা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হতে পারে। সাধারণ নিয়ম হলো কোনো মোকদ্দমার শুনানি শুরু হলে তা চলমান থাকবে, কিন্তু বাস্তবিক অর্থে হঠাৎ অসুস্থতা বা দুর্ঘটনা বা এড়ানো যায় না এমন অবস্থার প্রেক্ষাপটে মোকদ্দমার কোনো পক্ষ আদালতে হাজির নাও হতে পারে এবং তখন সময় চেয়ে শুনানি মুলতবির আবেদন প্রয়োজনীয় হয়। 52 নং প্রশ্ন, স্থাবর সম্পত্তি কোন অপরাধের এখতিয়ারে অবস্থিত? উক্ত বিষয়ে অনিশ্চয়তা দেখা দিলে মামলা দায়ের সম্পর্কে বিধান কোন আইনের কত ধারায়? উত্তর ক, দেওয়ানি কার্যবিধির ধারা 18। ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধির 18 ধারা অনুযায়ী যখন আদালতের আঞ্চলিক সীমানা অনিশ্চিত, অর্থাৎ যখন দাবি করা হয় কোনো আদালতের আঞ্চলিক সীমানায় বিরোধীয় স্থাবর সম্পত্তি অবস্থিত তা অনিশ্চিত, তখন যে কোনো একটি আদালতে মোকদ্দমা দায়ের করা যায়। 53 নং প্রশ্ন, দেওয়ানি কার্যবিধির 54 ধারায় কোনো বিষয় বর্ণিত হয়েছে? উত্তর খ, সম্পত্তি বাটোয়ারা অথবা অংশ বিভাজন। ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধির 18 ধারা অনুযায়ী যখন আদালতের আঞ্চলিক সীমানা অনিশ্চিত, অর্থাৎ যখন দাবি করা হয় কোনো আদালতের আঞ্চলিক সীমানা বিরোধীয় স্থাবর সম্পত্তি অবস্থিত তা অনিশ্চিত, তখন যে কোনো একটি আদালত মোকদ্দমা দায়ের করা যায়। 53 নং প্রশ্ন, দেওয়ানি কার্যবিধির 54 ধারায় কোন বিষয় বর্ণিত হয়েছে? উত্তর খ, সম্পত্তি বাটোয়ারা অথবা অংশ বিভাজন। ব্যাখ্যা: যদি দেওয়ানি আদালত কোনো অবিভাজ্য স্থাবর সম্পত্তি বাটোয়ারা সম্পর্কিত কোনো ডিক্রি প্রদান করে তাহলে উক্ত সম্পত্তি বাটোয়ার বা অংশ বিভাজন করার নিয়ম দেওয়ানি কার্যবিধির 54 ধারায় আলোচনা করা হয়েছে। দেওয়ানি কার্যবিধি 1908 কার্যকর হয় কত সালে? উত্তর খ, 1909 সালে 1 জানুয়ারি হতে। ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম বিধিবদ্ধ হয় 1859 সালে, আইনটি প্রণীত হয় 1908 সালে এবং আইনটি কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি হতে। সর্বশেষ সংশোধিত হয় 2012 সালে। 55 নং প্রশ্ন, দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করতে পারে? উত্তর খ, 122 ধারা। দেওয়ানি কার্যবিধির 122 ধারায়
ব্যাখ্যা দেওয়ানি কার্যবিধির 122 ধারায় সুপ্রিম কোর্টকে নিম্নলিখিত দুইটি ক্ষমতা দেওয়া হয়েছে, যথা সুপ্রিম কোর্টের উভয় বিভাগের, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের পদ্ধতি সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা, এবং 2 নাম্বার দেওয়ানি আদালতের পদ্ধতি সম্পর্কে এবং প্রথম তফসিলের যে কোনো নিয়ম বাতিল, পরিবর্তন বা সংযোজন করার ক্ষমতা। 56 নম্বর প্রশ্ন, দেওয়ানি কার্যবিধির কত নং আদেশে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা উল্লেখ আছে? উত্তর ঘ আদেশ 1 এর 8 বিধিতে। ব্যাখ্যা দেওয়ানি কার্যবিধির 1 আদেশের 8 বিধিতে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ একই রকমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সবার পক্ষে মোকদ্দমা দাখিল করলে বা জবাব প্রদান করলে উক্ত মোকদ্দমাকে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বলে। 57 নং প্রশ্ন, দেওয়ানি কার্যবিধির কোনো বিধান মতে একতরফা ডিক্রি সরাসরি বাতিলের আবেদন করা যায়? উত্তর গ আদেশ 9 এর 13 ক বিধি মতে। ব্যাখ্যা দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 6 বিধির 1 ক অনুযায়ী শুনানির জন্য নির্ধারিত দিনে বিবাদী হাজির না হলে আদালতে বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি দিতে পারে। উক্ত একতরফা ডিক্রি সরাসরি রদের জন্য 9 আদেশের 13 ক বিধির অধীন 30 দিনের মধ্যে হলফনামাসহ আবেদন করতে হবে। আদালত বিলম্ব অবসান ও বিচার ত্বরান্বিত করানোর জন্য আদালতকে সন্তুষ্টি করার জন্য পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের নির্দেশ না দিয়ে সরাসরি একতরফা ডিক্রি রদের আদেশ দিতে পারে এবং একই সাথে বিবাদীকে অনধিক 3000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। 58 নং প্রশ্ন, কখন 12 বছর পরও ডিক্রি জারির আবেদন করা যায়? উত্তর খ দেনাদার প্রতারণা বা বল প্রয়োগ দ্বারা ডিক্রি জারিতে বাধা প্রদান করলে। ব্যাখ্যা তামাদি আইনের প্রথম তফসিলের 182 অনুচ্ছেদ অনুযায়ী ডিক্রি জারির প্রথম দরখাস্ত বা জারি মামলা দায়েরের তামাদির মেয়াদ 3 বছর। দেওয়ানি কার্যবিধির 48 ধারা অনুযায়ী ডিক্রি জারির নতুন আবেদন দায়ের করার সর্বোচ্চ মেয়াদ 12 বছর। 3 বছরের মধ্যে প্রথম দরখাস্ত দায়েরের পর দেওয়ানি কার্যবিধির 48 ধারায় ডিক্রি জারির বা জারি মামলা দায়েরের নতুন দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ হলো 12 বছর। কিন্তু 12 বছর পরও ডিক্রি জারির নতুন দরখাস্ত দায়ের করা যায় এবং আদালত ডিক্রি জারির আদেশ দিতে পারে যদি দেনাদার প্রবঞ্চনা কিংবা শক্তি প্রয়োগের দ্বারা ডিক্রি জারিতে বাধ্য প্রদান করে। ধারা 48(2) ক। 59 নং প্রশ্ন, নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না? উত্তর ঘ অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা। ব্যাখ্যা দেওয়ানি আদালতের বিবেচনামূলক ক্ষমতা অর্থ হল যে ক্ষমতার প্রয়োগ আদালতের সন্তুষ্টির উপর নির্ভর করে। অন্য অগ্রক্রম সুনির্দিষ্ট প্রতিকার না, কারণ এটা সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বরং মুসলিম আইন এবং রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইন 1950 এর 96 ধারা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন ঘোষণামূলক মোকদ্দমা 42 ধারা, স্থায়ী নিষেধাজ্ঞা ধারা 52 এবং দলিল সংশোধন 31 ধারা মামলার ক্ষেত্রে দেওয়ানি আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে।
৬০ নং প্রশ্ন, অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ অমান্য করার বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে। উত্তর ঘ, দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশের ২-৩ নিয়মে ২-৩ নিয়মে। ব্যাখ্যা, অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে হয় ৩৯ আদেশের ১ এবং ২ ক বিধির অধীন। ৩৯ আদেশের ১ বা ২ ক বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করলে তা যদি অমান্য করা হয়, সেই ক্ষেত্রে অমান্যকারীর বিরুদ্ধে ৩৯ আদেশের ২-৩ বিধির অধীন মামলা করতে হয় এবং এই ক্ষেত্রে আদালত আমানতকারীর সম্পত্তি ক্রুকের আদেশ দিতে পারে বা দেওয়ানি কারাগারে অনধিক ৬ মাস আটকের আদেশ দিতে পারে। ৬১ নং প্রশ্ন, নিম্নবর্ণিত কোন মামলায় অ্যাড ভলারিম কোর্ট ফি দিতে হবে না? উত্তর খ, বন্টন মামলা। কোর্ট ফিস অ্যাক্ট এর ২য় শিডিউলের আর্টিকেল 17(VA) অনুযায়ী 17(5)(A) অনুযায়ী শুধুমাত্র বন্টন বা বাটোয়ারা মামলায় নির্ধারিত কোর্ট ফি দিতে হবে, কিন্তু যখন কোনো মোকদ্দমা বাটোয়ারা এবং দখল উদ্ধারের জন্য দায়ের করা হয়, সেই ক্ষেত্রে বিরোধীয় সম্পত্তিতে তার যে অংশ, সেই অংশের মূল্যের উপর মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে। দলিল বাতিল এবং চুক্তি বলবৎকরণের মোকদ্দমায় মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হয়। ৯ ধারায় দখল পুনরুদ্ধারের মোকদ্দমায় অ্যাড ভ্যালোরিম কোর্ট ফিসের অর্ধেক কোর্ট ফি দিতে হয়। ৬২ নং প্রশ্ন, লোকাল ইনভেস্টিগেশন সরজমিনে তদন্ত এর বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? উত্তর ঘ, ২৬ আদেশের ৯ নিয়মে। ব্যাখ্যা, দেওয়ানি কার্যবিধির ২৬ আদেশের ৯ বিধির অধীন আদালত সরজমিনে তদন্তের কমিশন ইস্যু করতে পারে মামলার বিরোধীয় কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য বা কোনো সম্পত্তি বাজার দর, মধ্যবর্তী মুনাফা, ক্ষতিপূরণের টাকা, বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ধারণ করার জন্য। আদালত কর্তৃক নির্ধারিত অনধিক ৩ মাসের মধ্যে স্থানীয় তদন্তের প্রতিবেদন জমা দিতে হবে। ৬৩ নং প্রশ্ন, দেওয়ানি আপিলে মধ্যস্থতা করার বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারায় উল্লেখ আছে? উত্তর ঘ, ৮৯ গ ধারায়। ব্যাখ্যা, দেওয়ানি কার্যবিধির ৮৯ ক থেকে ৮৯ উ পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয় আলোচনা করা হয়েছে। ৮৯ গ ধারায় মধ্যস্থতায় আপিলের বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। ৬৪ নং প্রশ্ন, দেওয়ানি মামলায় আদেশের বিরুদ্ধে আপিল দেওয়ানি কার্যবিধির কত ধারায়? উত্তর গ, ১০৪ ধারায়। ব্যাখ্যা, দেওয়ানি কার্যবিধির ১০৪ ধারায় এবং ৪৩ আদেশে আপিলযোগ্য আদেশ এর তালিকা উল্লেখ করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির অধীন আদালত কর্তৃক প্রদত্ত কোনো আদেশ যদি ১০৪ ধারায় বা ৪৩ আদেশে উল্লিখিত কোনো আপিলযোগ্য আদেশ হয়, তাহলে তার বিরুদ্ধে আপিল করা যায়। ৬৫ নং প্রশ্ন, কম মূল্যমানের স্ট্যাম্পে আর্জি লেখার কারণে আদালত আর্জিটি প্রত্যাখ্যান বা খারিজ করে দেয়। বাদী পক্ষ আর্জি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেনি, এই ক্ষেত্রে বাদী পক্ষ অন্য কী প্রতিকার পেতে পারে? উত্তর ক, রিভিউ দায়ের করতে পারে। ব্যাখ্যা, দেওয়ানি কার্যবিধির ১১৪ ধারায় এবং ৪৭ আদেশে
রিভিউ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধারা 114 এবং 47 আদেশের এক বিধির অধীন রিভিউ আবেদন করা যায়। যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান নেই বা যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু আপিল করে নাই। 66 নং প্রশ্ন, ডিক্রি জারিমূলে কোনো সম্পত্তি নিলামে বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে মূল্য আদালতে জমা দিতে হবে? উত্তর খ 15 দিন। ব্যাখ্যা, দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 85 বিধি অনুযায়ী স্থাবর সম্পত্তি বিক্রয় হওয়ার তারিখ হতে 15তম দিনে আদালত বন্ধ হওয়ার পূর্বে ক্রেতা সম্পূর্ণ ক্রয়মূল্য আদালতে জমা দিবে। 67 নং প্রশ্ন, দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে নিঃসম্বল ব্যক্তি মামলা দায়ের করতে পারে? উত্তর গ 33 আদেশ মতে। ব্যাখ্যা, দেওয়ানি কার্যবিধির 33 আদেশের বিধান মতে নিঃসম্বল ব্যক্তি মামলা দায়ের করতে পারে। যে ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে প্রয়োজনীয় কোর্ট ফি দিতে অক্ষম বা যে ক্ষেত্রে কোর্ট ফি নির্ধারণ থাকে না সে ক্ষেত্রে তার প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র এবং মামলার বিষয়বস্তু ছাড়া 5,000 টাকার বেশি সম্পত্তি না থাকলে উক্ত ব্যক্তি নিঃস্ব ব্যক্তি বলে গণ্য হবে। এখানে 68 নম্বর, দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে আপিল আদালত পুনর্বিচারের নিমিত্তে মোকদ্দমা প্রেরণ করতে পারেন? এই প্রশ্নটি ভুল আছে। 69 নম্বর প্রশ্ন, দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে আপিল আদালত পুনর্বিচারের নিমিত্তে মোকদ্দমা প্রেরণ করতে পারেন? উত্তর ক 41 আদেশের 23 নিয়ম মতে। ব্যাখ্যা, 107 ধারায় আপিল আদালতকে কোনো মোকদ্দমা পুনঃপ্রেরণ করার ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো প্রেক্ষাপটে আপিল আদালত এই ক্ষমতা প্রয়োগ করতে পারে তা আদেশ 41 এর 2, 41 এর 23 এবং 25 বিধিতে উল্লেখ করা হয়েছে। মামলা বিচারের সময়ে নিম্ন আদালত কোনো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে থাকলে তা বিবেচনা করার জন্য বা প্রাথমিক প্রশ্নে মামলা নিষ্পত্তি করে থাকলে আপিলে সেই সিদ্ধান্ত বাতিল হলে আপিল আদালত মামলাটি পুনর্বিচারের জন্য 41 আদেশের 23 বিধির অধীন নিম্ন আদালতে পুনঃপ্রেরণ করতে পারবে। 70 নং প্রশ্ন, সাক্ষ্য আইনের কোন ধারায় প্রমাণের দায়িত্ব সংক্রান্ত বিধান উল্লেখ আছে? উত্তর ঘ 101 ধারায়। ব্যাখ্যা, সাক্ষ্য আইনের 101 ধারায় প্রমাণের দায়ভার বলতে মামলা প্রতিষ্ঠা করার দায়িত্ব বোঝানো হয়েছে। অর্থাৎ প্লিডিংস বা অভিযোগে যে দাবি করা হয় তা প্রমাণের দায়ভার সর্বদা দাবিকারী পক্ষের বা রাষ্ট্রপক্ষের বা অভিযোগকারী বা বাদী পক্ষের। এটা কখনো বিবাদী বা অভিযুক্ত পক্ষের উপর বর্তায় না। যেমন রাষ্ট্রপক্ষ সর্বদা প্রমাণ করবে যে আসামি অপরাধ করেছে। আসামি যে অপরাধ করেনি তা প্রমাণের ভার আসামির না। 71 নং প্রশ্ন, সাক্ষ্য আইনের কোন ধারামতে মামলার কোনো পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে? উত্তর ঘ 154 ধারা। ব্যাখ্যা, সাক্ষী আহ্বানকারী পক্ষ আদালতের অনুমতি নিয়ে বৈরী সাক্ষীকে অর্থাৎ নিজের সাক্ষীকে প্রশ্ন করতে পারে। যে সকল প্রশ্ন বিরুদ্ধ পক্ষ জেরার করতে পারে এটা নিজের সাক্ষীকে জেরা করার মতো। অর্থাৎ 154 ধারার অধীন নিজের সাক্ষী যখন বৈরী হয়ে যায় তখন আদালতের অনুমতি নিয়ে নিজের সাক্ষীকে জেরা করা যায়। এই ক্ষেত্রে অনুমতি নেওয়া বাধ্যতামূলক, কিন্তু অনুমতি দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক।
72 নং প্রশ্ন, মালিকের অনুমতি নিয়ে ক একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে? উত্তর খ স্বকার্যজনিত বাধা। ব্যাখ্যা, সাক্ষ্য আইনের 116 ধারার স্বকার্যজনিত বাধা বা এস্টোপেল নীতি অনুযায়ী কোনো ব্যক্তি যদি মালিকের অনুমতি নিয়ে কোনো স্থাবর সম্পত্তিতে প্রবেশ করে, তাহলে প্রবেশকারী উক্ত মালিকের মালিকানা অস্বীকার করতে পারবে না। যেহেতু মালিকের অনুমতি নিয়ে ক একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, এক্ষেত্রে আইনগত বাধা হলো স্বকার্যজনিত বাধা, অর্থাৎ ক বাড়ির মালিকানা দাবি করে প্রকৃত মালিকের মালিকানা অস্বীকার করতে পারবে না, কারণ সে তার স্বকার্য স্থাবর সম্পত্তিতে প্রবেশ দ্বারা মালিকের মালিকানা স্বীকার করে নিয়েছিল এবং পরবর্তীতে সে এটা অস্বীকার করতে পারে না। 73 নং প্রশ্ন, সাক্ষ্য আইনের 27 ধারায় কোন বিষয় বর্ণিত আছে? উত্তর খ স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে সাক্ষ্য হিসাবে গ্রহণীয়। ব্যাখ্যা, সাক্ষ্য আইনের 27 ধারা অনুযায়ী আসামি পুলিশের নিকট যে তথ্য প্রদান করে তার উপর ভিত্তি করে মামলা কোন বিষয়ে সত্যতা উদ্ঘাটন বা আলামত উদ্ধার করা হলে উক্ত দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের 27 ধারা প্রযোজ্য হতে পারে যে ব্যক্তি তথ্য দিচ্ছে সে অভিযুক্ত এবং পুলিশ হেফাজতে থাকলে। 74 নং প্রশ্ন, স্বীকৃত বিষয় প্রমাণের আবশ্যকতা নেই এ বিধান সাক্ষ্য আইনের কোথায় আছে? উত্তর ঘ 58 ধারায়। ব্যাখ্যা, সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো সকল প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে, কিন্তু 56 ধারা অনুযায়ী বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ এবং 58 ধারা অনুযায়ী মোকদ্দমার পক্ষ বা তাদের প্রতিনিধি যে সকল বিষয় বা ঘটনা স্বীকার করেছে বা যে সকল বিষয়ে একমত পোষণ করেছে তা প্রমাণ করার প্রয়োজন নেই। 75 নং প্রশ্ন, মৌখিক সাক্ষ্য সরাসরি হবে এ বিধান আইনের কোথায় উল্লেখিত আছে? উত্তর ঘ 60 ধারায়। ব্যাখ্যা, মৌখিক সাক্ষ্য বলতে শুধুমাত্র কোনো সাক্ষী মুখ দিয়ে যে শব্দ বলে তা নয়, বরং অসুস্থতার জন্য যে ব্যক্তি কথা বলতে অক্ষম সে চিহ্ন বা ইশারায় যে বক্তব্য দিয়ে থাকে তাও মৌখিক সাক্ষ্য বলে গণ্য হতে পারে। সাক্ষ্য আইনের 60 ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ বা সরাসরি হতে হবে। যেমন মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে বলতে বোঝায় যে বিষয় দেখা যায় সেই বিষয়ে কোনো সাক্ষ্য দিতে হলে সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে বিষয়টি দেখেছে বলে দাবি করে। 76 নং প্রশ্ন, সাক্ষ্য আইনের কোন ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বিচারক কোনো সাক্ষীকে কোনো প্রশ্ন করতে পারেন? উত্তর ঘ 165 ধারা। ব্যাখ্যা, সাক্ষ্য আইনের 165 ধারার অধীন প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যথাযথ প্রমাণ পেতে আদালত কোনো সাক্ষীকে প্রশ্ন করতে পারে। 77 নং প্রশ্ন, প্রাথমিক সাক্ষ্যের বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে? উত্তর ঘ 62 ধারায়। ব্যাখ্যা, যে স্বয়ং বা মূল দলিলটি পরীক্ষণের জন্য আদালতের নিকট দাখিল করা হয় সেই দলিলটিকে প্রাথমিক সাক্ষ্য বা মূল দালিলিক সাক্ষ্য বলে। সাক্ষ্য আইনের 62 ধারায় প্রাথমিক সাক্ষ্য সম্পর্কে বিধান করা হয়েছে। 78 নং প্রশ্ন, সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে? উত্তর গ 10 ধারায়।
ব্যাখ্যা সাক্ষ্য আইনের 10 ধারায় অভিন্ন অভিপ্রায় সম্পর্কে বিধান করা হয়েছে। অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে ষড়যন্ত্রকারী ধারা কোনো কাজ করা বা বলা বা লেখা হলে সেগুলো ষড়যন্ত্র এবং অভিন্ন অভিপ্রায় প্রমাণের জন্য প্রাসঙ্গিক হবে। ৭৯ নং প্রশ্ন, প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদ্বয়ের মধ্যে পরবর্তী যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন উত্তর গ মৃত ব্যক্তি। ব্যাখ্যা কোনো সাক্ষী কোনো মামলার বিচারিক কার্যক্রম বা আইনগত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট যে সাক্ষ্য দেয় তা পরবর্তী মামলায় বা ওই একই মামলার পরবর্তী পর্যায়ে কখন প্রাসঙ্গিক হতে পারে তা সাক্ষ্য আইনের ৩৩ ধারায় বর্ণনা করা হয়েছে। ৩৩ ধারা প্রযোজ্য হতে পারে যখন সাক্ষী মৃত্যুবরণ করে বা যখন সাক্ষীকে খুঁজে পাওয়া যায় না, যখন সাক্ষী সাক্ষ্য প্রদানে অক্ষম হয়ে পড়ে বা যখন বিপক্ষ সাক্ষীকে সরিয়ে রাখে ইত্যাদি। ৮০ নং প্রশ্ন, নিম্নে সাক্ষ্য গ্রহণের কোন ক্রমটি সঠিক? উত্তর ঘ জবানবন্দি, জেরা, পুনঃ জবানবন্দি। ব্যাখ্যা ১৩৮ ধারায় সাক্ষ্য গ্রহণের 3টি ক্রম উল্লেখ করা হয়েছে। প্রথম ক্রম হল সাক্ষী আহ্বানকারী পক্ষ কর্তৃক সাক্ষীর জবানবন্দি গ্রহণ। দ্বিতীয় ক্রম হল সাক্ষীর আহ্বানকারী পক্ষের বিরোধী পক্ষ কর্তৃক সাক্ষীকে জেরা ইচ্ছা করলে করতে পারে এবং তারপর সাক্ষীকে আহ্বানকারী পক্ষ কর্তৃক পুনঃ জবানবন্দি যদি পক্ষদ্বয় ইচ্ছা করে পক্ষ কর্তৃক পুনঃ জবানবন্দি করা। ৮১ নং প্রশ্ন, ক দখল পুনরুদ্ধারের একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের সময় ছিল 6 মাস। ক 12 মাস পর মামলা দায়ের করেছে। বিবাদী পক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি। এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরনের সিদ্ধান্ত দিতে পারে? উত্তর গ মামলা খারিজ করবে। ব্যাখ্যা তামাদি আইনের 3 ধারা অনুযায়ী তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা আপিল বা দরখাস্ত দায়ের করা হলে বিবাদী পক্ষ যদি তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে তবু আদালত উক্ত মামলা আপিল বা দরখাস্ত খারিজ করে দিতে বাধ্য। ৮২ নং প্রশ্ন, তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে? উত্তর খ ৬, ৭, ৮, ৯ ধারায়। ব্যাখ্যা কোনগুলো আইনগত অপারগতা তা ৬ ধারায় উল্লেখ করা হয়েছে। সেই ক্ষেত্রে একাধিক বাদী বা আবেদনকারীর আইনগত অক্ষম থাকে সেই ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা ৭ ধারায় উল্লেখ করা হয়েছে এবং ৮ ধারায় ৬ ও ৭ ধারার ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে। সুতরাং ৬ ধারায় উল্লেখিত ব্যতিক্রম সাপেক্ষে ৬ এবং ৭ ধারা ব্যাখ্যা করতে হবে। ৯ ধারায় বলা হয়েছে একবার তামাদির মেয়াদ অতিবাহিত হওয়া শুরু হলে পরবর্তী কোনো অপারগতা তা বন্ধ করতে পারবে না। অর্থাৎ ৬ ধারা প্রযোজ্য করতে হলে দেখতে হবে যে মামলা দায়েরের অধিকার যখন সৃষ্টি হয়েছিল তখন বাদী আইনগত অক্ষম ছিল। সুতরাং ৯ ধারা অনুযায়ী মামলা করার তামাদির মেয়াদ গণনা শুরু হওয়ার পর কোনো বাদী আইনগত অক্ষম হলে সেই ক্ষেত্রে ৬ ধারা প্রযোজ্য হবে না এবং তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে না।
83 নাম্বার প্রশ্ন। 83 নাম্বার প্রশ্ন, অভিরাম চুক্তি ভঙ্গের ফলাফল কি? উত্তর গ, চুক্তি ভঙ্গের প্রতি মুহূর্তেই নতুন করে তামাদির মেয়াদ। ব্যাখ্যা, তামাদি আইন 1908-এর 23 ধারায় অভিরাম চুক্তি ভঙ্গের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। চুক্তি ভঙ্গের প্রতি মুহূর্তে নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হয়। যেমন ক ও ক্ষয়ের মধ্যে একটি চুক্তি হয়। কোনো পক্ষ এই ক্ষেত্রে যতবার চুক্তি ভঙ্গ করবে, প্রত্যেক ভঙ্গের তারিখ হতে নতুন করে চুক্তি ভঙ্গের বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ গণনা শুরু হবে। 84 নম্বর প্রশ্ন, তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোনো বিধান না থাকলে তখন মামলা দায়েরের তামাদির মেয়াদ কত বছর? উত্তর খ, 6 বছর। ব্যাখ্যা, তামাদি আইনের প্রথম তফসিলের 120 অনুচ্ছেদ অনুযায়ী কোনো মামলা দায়েরের সময়সীমা বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদির মেয়াদ হবে 6 বছর। যেমন তামাদি আইনের তফসিলে শুধুমাত্র ঘোষণামূলক মামলা দায়েরের তামাদির মেয়াদ উল্লেখ নেই, তাই এই ক্ষেত্রে 120 অনুচ্ছেদ প্রযোজ্য হবে এবং শুধুমাত্র ঘোষণামূলক মামলা 6 বছরের মধ্যে দায়ের করতে হবে। 85 নম্বর প্রশ্ন, তামাদি আইনের কোন অনুচ্ছেদে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের নালিশ দায়েরের মেয়াদ উল্লেখিত আছে? উত্তর গ, 142 অনুচ্ছেদে। ব্যাখ্যা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা দায়েরের তামাদির মেয়াদ তামাদি আইনের প্রথম তফসিলের 142 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। যখন বাদী স্থাবর সম্পত্তির দখলে তখন বাদী বেদখল হলে অথবা বাদী তার দখল ত্যাগ করলে সেই সম্পত্তির সত্ত্বসহ দখল লাভের জন্য বেদখল হওয়ার বা দখল ত্যাগের তারিখ হতে 12 বছরের মধ্যে মামলা করবে। 86 নম্বর প্রশ্ন, তামাদি আইনের কোন ধারায় তঞ্চকতা বা প্রতারণার কথা বলা আছে? উত্তর খ, 18 ধারায়। ব্যাখ্যা, তামাদি আইনের 18 ধারায় প্রতারণার ফলাফল বা প্রতারণার ক্ষেত্রে কখন তামাদির মেয়াদ গণনা শুরু হবে তা 18 ধারায় উল্লেখ করা হয়েছে। সাধারণত সর্বপ্রথম যখন উক্ত প্রতারণার বিষয়টি জানতে পারে তখন থেকে বা দলিল গোপন করা হয়ে থাকলে সর্বপ্রথম যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয় বা অপর পক্ষকে উপস্থাপন করতে বাধ্য করতে পারে সেদিন থেকে মোকদ্দমা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে। 87 নং প্রশ্ন, তামাদি আইন 1908-এর ধারা 14 প্রযোজ্য হয় উত্তর ক, সুটির ক্ষেত্রে। ব্যাখ্যা, তামাদি আইনের 14 ধারা মোকদ্দমা সুইট মেয়াদ গণনার ক্ষেত্রে বা যে কোনো আবেদনের মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু আপিল রিভিশন বা রিভিউয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ এখতিয়ারবিহীন আদালতে আপিল দায়ের করলে এবং উক্ত এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় বাদ দিয়ে আপিলের তামাদির মেয়াদ গণনা করতে 14 ধারায় আবেদন গ্রহণযোগ্য না। এখতিয়ারবিহীন আদালতে আপিল দায়েরের কারণে ব্যয়িত সময় মওকুফের জন্য 5 ধারায় আবেদন করা যেতে পারে। কোনো ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য নয়। উত্তর গ, মূল ফৌজদারি মামলায়। ব্যাখ্যা, ফৌজদারি মূল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, কিন্তু কিছু বিশেষ ফৌজদারি কার্যক্রম যেমন ফৌজদারি আপিল দায়েরের ক্ষেত্রে
প্রযোজ্য, অর্থাৎ মূল ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় নেই, কিন্তু ফৌজদারি আপিল দায়েরের নির্দিষ্ট সময় আছে। যেমন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদির মেয়াদ 7 দিন। ৭৯ নং প্রশ্ন, মোকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন? উত্তর গ, আর্জির সাথে 14 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন। ব্যাখ্যা, তামাদি আইনের 14 ধারা মোকদ্দমার মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য। মোকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে পূর্ববর্তী আদালতে ব্যয়িত সময় বাদ দিয়ে তামাদির মেয়াদ গণনার জন্য 14 ধারায় আবেদন করতে হবে। ৯০ নম্বর প্রশ্ন, সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত জমিতে এক নাগারে কত বছর ধরে ভোগ করতে হবে? উত্তর খ, 20 বছর। ব্যাখ্যা, সরকারি কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত অধিকার এক নাগারে 60 বছর ধরে ভোগ করতে হবে। সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত জমি এক নাগারে 20 বছর ধরে ভোগ করতে হবে। ৯১ নম্বর প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বারিত হবে। উত্তর খ, ক্ষতিপূরণের মামলা করতে। ব্যাখ্যা, বাদী যখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা দায়ের করেছিল তখন ক্ষতিপূরণের আবেদন না করে থাকলে এবং এই ক্ষেত্রে চুক্তি অথবা তার অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হয়ে গেলে উক্ত চুক্তি বা তার অংশ বিশেষ ভঙ্গের জন্য বাদী পরবর্তীতে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবে না। ধারা 29। ৯২ নম্বর প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মোকদ্দমা ডিক্রি কিংবা আদেশের বিরুদ্ধে কি করতে হয়? উত্তর গ, রিভিশন। ব্যাখ্যা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার বিধান অনুযায়ী দায়েরকৃত মামলায় প্রদত্ত কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ করা যাবে না, কিন্তু রিভিশন দায়ের করা যাবে। ৯৩ নম্বর প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় অবলবৎযোগ্য চুক্তির কথা বলা হয়েছে? উত্তর ক, 21 ধারা। ব্যাখ্যা, যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না তা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারায় উল্লেখ করা হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারায় আদালত 8টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। যেমন, যে চুক্তি বাতিলযোগ্য বা যে চুক্তি কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়। ৯৪ নম্বর প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ড্যাশ ধারায় নীতিগতভাবে বা নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে? উত্তর ঘ, ৫৭ ধারা। ব্যাখ্যা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৭ ধারায় নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। যেমন, এ বিয়ের সাথে এই মর্মে চুক্তি করে যে সে 12 মাসের জন্য বিয়ের থিয়েটারে গান গাইবে এবং অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করবে না। এই চুক্তির সুনির্দিষ্ট বলবৎ করার জন্য বি ডিগ্রি পাওয়ার অধিকারী না, কিন্তু এ যেন অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন না করতে পারে বা তাকে গান গাওয়া হতে বিরত রাখতে বি ৫৭ ধারায় নিষেধাজ্ঞা পেতে পারে।
95 প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তি প্রবলের কথা বলা হয়েছে? কোন ধারায়? উত্তর ঘ 12 ধারা। ব্যাখ্যা, চুক্তিতে শর্তসমূহ যেভাবে উল্লেখ আছে বা চুক্তির শর্তসমূহ যেভাবে কার্যকর করার বিধান চুক্তিতে উল্লেখ আছে, যদি চুক্তির শর্তসমূহ যেইভাবে কার্যকর করা হয় তাহলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর বা বলবৎ হয়েছে বলে গণ্য হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা অনুযায়ী আদালত 4টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দিতে পারে। 96 নম্বর প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান মতে দলিল সংশোধন করা যায়? উত্তর গ 31 ধারা। ব্যাখ্যা, দলিল সংশোধন অর্থ হল দলিলের পক্ষসমূহের দলিল সম্পাদনের প্রকৃত উদ্দেশ্য কার্যকর করতে কোনো দলিলের ভুল সংশোধন করা। দলিলের কোনো পক্ষের প্রতারণার কারণে বা পক্ষসমূহের পারস্পরিক ভুলের কারণে কোনো লিখিত চুক্তি বা অন্য কোনো লিখিত দলিলের পক্ষসমূহের সত্যিকার মনোভাব ব্যক্ত না হলে আদালত দলিলের পক্ষসমূহের দলিল সম্পাদনের প্রকৃত উদ্দেশ্য নিরূপণের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারার বিধান মতে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে। 97 নম্বর প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় কয়টি নিষেধাত্মক সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করার কথা বলা হয়েছে? উত্তর ক 1টি। ব্যাখ্যা, 5 ধারার ঘ অনুচ্ছেদ একটি নিষেধাত্মক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার বা 5-এর ক খ গ 5-এর ক খ ঘ এবং ও অনুচ্ছেদে 4টি আদেশাত্মক প্রতিকার প্রদানের কথা বলা হয়েছে। নিষেধাত্মক বা প্রতিরোধমূলক প্রতিকার হলো এক প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার যা নিষেধাজ্ঞার মাধ্যমে মঞ্জুর করা হয়, যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞা। 98 নম্বর প্রশ্ন, 1 জুলাই 2004 তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবৎকরণের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়া প্রয়োজন ছিল? উত্তর ঘ কোনো চুক্তি মূল্য দাখিল অপ্রয়োজনীয়। ব্যাখ্যা, 1/7/2005 তারিখ বা এরপর সম্পাদিত কোনো স্থাবর সম্পত্তি বিক্রয়ের বায়না চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মোকদ্দমার ক্ষেত্রে চুক্তির অবশিষ্ট মূল্য যদি থাকে আর্জির সাথে দাখিল করতে হবে, কিন্তু বায়না চুক্তিটি যদি 1/7/2005 পূর্বে সম্পাদিত হয় সেই ক্ষেত্রে চুক্তির অবশিষ্ট মূল্য আর্জির সাথে দাখিল করার প্রয়োজন নেই। যেহেতু 1/7/2004 তারিখে চুক্তিটি রেজিস্ট্রি করা হয়েছে সেহেতু অবশিষ্ট চুক্তি মূল্য আর্জির সাথে দাখিল করার প্রয়োজন নেই। 99 নম্বর প্রশ্ন, অ্যাডভোকেট হওয়ার সব যোগ্যতা থাকার পরও একজন ব্যক্তি অ্যাডভোকেট হতে পারবে না যদি সে? উত্তর ঘ ক যোগ খ। কতে আছে সরকারি চাকরি হতে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হলে। খতে আছে নৈতিক অবক্ষয়ের কারণে কোনো অপরাধে দণ্ডিত হলে। ব্যাখ্যা, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল অর্ডার 1972 এর 27(3) অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি সরকারি চাকরি হতে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হলে এবং 2 বছর অতিক্রম না হলে এবং নৈতিক অবক্ষয়জনিত কোনো অপরাধে দণ্ডিত হলে এবং 5 বছর অতিক্রম না হলে অ্যাডভোকেট হওয়ার যোগ্য হবে না। 100 নম্বর প্রশ্ন, বাংলাদেশ বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটিতে সর্বনিম্ন কতজন বিশ্ববিদ্যালয়ের সদস্য থাকবে? উত্তর গ 2 জন। ব্যাখ্যা, আইন শিক্ষা কমিটির মোট সদস্য 9 জন।
5 জন বার কাউন্সিলের সদস্যদের মধ্য হতে, বাকি 4 জন, যার মধ্যে অবশ্যই সর্বনিম্ন 2 জন কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। ব্যাখ্যাসহ প্রদান করা হলো অ্যাডভোকেট তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক এমসিকিউ 2017 সালের প্রশ্ন 100টি প্রশ্নের এবং সঠিক উত্তর ব্যাখ্যাসহ প্রদান করা হয়েছে।